আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন আপনারা? তো ভাই আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সবাই সুস্থ আছেন না? জি ভাই আলহামদুলিল্লাহ। জি এই আলহামদুলিল্লাহ। রাকিব গাজী ভাই আপনাদের আহ আর অন্যরা কোথায়? আমি ফোন দিচ্ছি তাদেরকে অ্যাড হওয়ার জন্য। হ্যাঁ, একটু দ্রুত যুক্ত হতে বলেন। আচ্ছা, বেসিক্যালি আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমরা যারা প্রিভিয়াস এই ক্লাসটি করেছি তাদের জন্য এটি ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা, তো যার কারণে যারা একেবারে শুরু করছি আমরা আজকে তাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। বেসিক্যালি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার সময় আমাদের মনে আসলে বেশ কিছু প্রশ্ন জমা হয় যে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, এবং আমরা আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের কোন কোন ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারি, স্পেশালি গ্রামেটিক্যাল টার্মস এন্ড কন্ডিশনস গুলো আসলে কেমন হবে। এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে আমাদের মধ্যে একটা ব্যাপক ভীতিকর একটা ধারণা রয়েছে। সেটি হচ্ছে প্রচুর গ্রামার জানতে হবে, প্রচুর ওয়ার্ড জানতে হবে, প্রচুর ভোকাবুলারি পড়তে হবে, অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানতে হবে, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, কিছুটা প্রাসঙ্গিক, কিন্তু এটা পুরোপুরি বিষয়টা এমনটি নয় যে আপনি কোনো ধরনের সিলি মিস্টেক্স করলেও আপনার আইএলটিএস স্কোর আসবে না বা ভালো হবে না। আমরা একটু যদি পরিকল্পনা নিয়ে একটু যদি ওয়েল প্রিপারেড হতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আইএলটিএস এ একটি ভালো স্কোর আমরা উঠাতে পারবো। ধরুন আপনি একটা ওয়েল স্ট্রাকচার্ড একটা কোর্স ফলো করছেন এবং আলটিমেটলি এই কোর্সটি আপনি প্রপারলি শেষ করলেন, তাহলে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন আপনি ডেফিনেটলি ভালো একটা স্কোর পাবেন ইনশাল্লাহ। আমরা আজকে কিছু গ্রামার, যে গ্রামার গুলো আসলে আপনি আপনার ছোট থেকে, আমাদের ছোট থেকে আমরা শিখে আসতেছি, আমরা এই গ্রামার গুলো সবাই পারি এবং এই গ্রামার গুলো আমাদের সবই জানা। আমাদের অজানা কোনো গ্রামার আসলে আমরা শিখবো না। আমাদের পরিচিত গ্রামার বা আমরা যেই গ্রামার গুলো জানি বা পারি সেই গ্রামার গুলোই মূলত আমরা শিখবো। শিখবো না ঠিক, আমরা জাস্ট এটা রিভিশন দিব আর কি। তো রিভিশনের কাজটা আমাদেরকে আজকে করতে হবে। সো আমরা শুরুতেই, একদম শুরুতে আমরা কিছু বিষয় দেখি, যেই যেটা একদম বেসিক বিষয়। এগুলো আপনারা সব পারেন, আমি কিন্তু অলরেডি বলেছি আপনাদেরকে। আমরা জাস্ট জিনিসগুলো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, ওকে। সো দেখেন আমরা কি লিখেছি এখানে। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, গ্রেট। আচ্ছা, আমরা জানি যে পার্ট মানে কি, অংশ। আর পার্টস মানে অংশগুলো। অনেকগুলো অংশ। অনেক অনেকগুলো অংশ বা অংশ সমূহ, রাইট? আচ্ছা, স্পিচ মানে কথা বা স্পিচ মানে বক্তব্য, কথা। বাক্য। কথা, বাক্য, বক্তব্য, তাই না? অর্থাৎ আমাদের কথার অংশ সমূহ বা বক্তব্যের অংশ সমূহই হচ্ছে পার্টস অফ স্পিচ, রাইট? যেমন আমরা ছোট থেকে যে এক্সাম্পল গুলো শিখছি, যেমন আই ইট রাইস, এটা একটি কথা বা এটা একটা বক্তব্য, তাই না? এটা জি। একটা বক্তব্য কিনা, কথা কিনা? হ্যাঁ,
আমার জি সাথে ভাইয়া। আপনাদেরকে পুরো ক্লাসটাতে কনভার্স করতে হবে, সো আপনারা জি ভাইয়া। সুযোগ আছে তারা আনমিউট করে রাখবেন। ওকে, সো তাহলে আই ইট রাইস এটা একটা বক্তব্য কিনা বা কথা কিনা? জি জি জি, ভাইয়া। ওকে, পূর্ণাঙ্গ একটা বক্তব্য এটা। এটা একটি পূর্ণাঙ্গ বক্তব্য, গ্রেট। তাহলে আহ এখন কথা হচ্ছে এই বক্তব্যের অংশ কয়টা বা পার্ট তিনটা। কয়টা, কয়টা ভাগে বিভক্ত, কয়টা পার্টে? তিনটা, তিনটা তিনটা। আছে। কি কি? আই একটা, আই, ইট আর রাইস। আর একটা ইট একটা আর রাইস একটা। আই একটা, ইট একটা, রাইস একটা, গ্রেট। ওকে, ইট একটা আর রাইস একটা। এখন এই তিনটের তো আলাদা আলাদা একটা নাম আছে, তাই না? জি তিনটের ভাইয়া। কি আলাদা আলাদা নাম আছে। আমার তাহলে টোটাল মানে বক্তব্যের অংশ সমূহ টোটাল কয়টা হয়? আটটা। কয়টা? পার্টস অফ স্পিচ কয়টা? নাউন। আটটা। এরপরে কি হয়? প্রোনাউন। নাউন বানানটা একটু মিশে গেছে। হ্যাঁ, প্রোনাউন। এরপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, দিলাম অ্যাডজেক্টিভ। এরপরে ভার্ব। 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 অ্যাডভার্ব। ভার্ব। প্রিপজিশন। অ্যাডভার্ব। প্রিপজিশন। প্রিপজিশন। ওকে। কনজাংশন। কনজাংশন। ইন্টারজেকশন। ইন্টারজেকশন। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। দেখেন তো ভাই, নাউন বলতে কি বুঝি আমরা, বলেন তো? কোনো কিছুর নাম বোঝালেই তাকে নাউন বলে। কোনো কিছু নাম, যেমন রহিম, রহিমা, চেয়ার, টেবিল, বুক, হ্যাঁ, যা কিছু নাম, পৃথিবীর যা কিছু নাম, সেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, জিনিসের নাম, কোনো যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। নাউন সহজ। বলে। প্রোনাউন কাকে বলে? নাউনের প্রোনাউন পরিবর্তে আমরা যেগুলি ব্যবহার করবো আর কি। তো সেন্টেন্সে নাউনের পরিবর্তে যেমন যেগুলো বসে, যেমন রহিমের পরিবর্তে কি বসে? হি, হি। হি। হি, রহিমার পরিবর্তে সি। সি, সি। চেয়ারের, টেবিল, বুক এগুলোর পরিবর্তে ইট। 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 তাহলে এগুলো প্রোনাউন। এইগুলো নিয়ে তো বেশি ডিসকাশনের কিছু নেই, কারণ এগুলো সব আপনাদের জানা। এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলোকে নাউন বা অ্যাডজেক্টিভ বলে। প্রোনাউনের, নাউন বা প্রোনাউন। প্রোনাউন। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সমূহ পরিমাণ ইত্যাদি আচ্ছা, প্রকার যেটাকে হ্যাঁ, বেশি হচ্ছে দোষ, অ্যাডজেক্টিভ। গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান। যেমন দোষ কি? মানে ধরেন গুণ, গুড, ব্যাড। সংখ্যা ধরেন বলা হলো যে 5। আচ্ছা, এরপর আর কি হতে পারে? 1 কেজি। এটা কি পরিমাণ না? জি ভাইয়া। জি জি। ওকে, এখন আপনাকে যদি বলি, আচ্ছা ওইটা আমি পরে আসতেছি। ভার্ব কাকে বলে? যা দ্বারা কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, রান, হ্যাঁ, যা দ্বারা কোনো কিছু করা বোঝায় বা হওয়া বোঝায়। সেটা দৌড়ানো হতে পারে, ঘুমানো হতে পারে, খাওয়া হতে পারে, বসা হতে পারে, আসা হতে পারে, যাওয়া হতে পারে। অর্থাৎ কোনো কিছু মুভ করা বোঝালে সেটাকে ভার্ব বলে, সহজ কথায়। ঠিক আছে, সেন্টেন্সে কোনো ওয়ার্ড দ্বারা যদি মুভ করা বোঝায় বা কোনো কিছু করা, কাজ করা বোঝায়, এরকম কোনো কিছু হইলে সেটা ভার্ব। এখন আমি আপনাকে যদি বলি, একটু দেখেন তো,
I have a pen. আচ্ছা, I কোন পার্টস অফ স্পিচ? আই প্রোনাউন। আই হচ্ছে ফার্স্ট পারসন। পার্টস অফ স্পিচ, বা এটা প্রোনাউন হবে। না না আই কি? প্রোনাউন। প্রোনাউন। গুড। কারণ আই কিসের পরিবর্তে বসেছে? নাউনের পরিবর্তে হয়। ফয়সালের পরিবর্তে, রাইট? ফয়সালের পরিবর্তে বসেছে তো নাকি? জি। ওকে, হ্যাভ কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। হ্যাভ ভার্ভ। ভার্ভ কেন? এখানে মেন ভার্ব নাই, হ্যাভটা মেন ভার্বের কাজ করছে। মেন ভার্ব নাই মানে এটাই মেন ভার্ব। আই হ্যাভ মানে কি? আছে, থাকা বোঝায়, আসা বোঝায়, যাওয়া বোঝায়, বা যা কিছু এরকম, এটাও তো আছে, কাইন্ড অফ ভার্ব, তাই না? আচ্ছা, পেন। পেনটা পেনটা হচ্ছে ভাই নাউন। অবজেক্ট, নাউন। এটা নাউন ফ্রম, কিন্তু এই আমাদের, আমি সেন্টেন্সটা বলেছি অবজেক্ট। যে আমরা পার্টস অফ স্পিচ সিলেক্ট করব। এখন বলেন, অবজেক্ট কি কোনো পার্টস অফ স্পিচের মধ্যে? তার তো no। না ভাই। জিনিসটা ক্লিয়ার হতে হবে যে আমরা পার্টস অফ স্পিচের 8টা যে পার্টস অফ স্পিচ আসছে, আমরা ওই 8টা পার্টস অফ স্পিচের কোনটা কোন পার্টস অফ স্পিচ আমরা সেটা ফাইন্ড আউট করবো, আর অন্য কোনো বিষয়ের মধ্যে নিয়ে আসবো না। পার্সন, নাম্বার, সাবজেক্ট, অবজেক্ট, এগুলা কিছু না। জাস্ট পার্টস অফ স্পিচ বলবো আমরা, কোনটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, সো বললাম আই প্রোনাউন, হ্যাভ হচ্ছে ভার্ব, পেন হচ্ছে নাউন। এটা কি ভাই? এটা অ্যাডজেক্টিভ ভাই। এটা এখানে আর্টিকেল, এটা আর্টিকেল? অ্যাডজেক্টিভ। এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ ভাই ওটা। হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাই আমি বলেছি যে আর্টিকেল কি পার্টস অফ আর্টিকেল। স্পিচের কোনো একটা পার্ট? পার্টস অফ স্পিচের আর্টিকেল মধ্যে আছে হচ্ছে 8 প্রকারের মধ্যে অ্যাডজেক্টিভ আর্টিকেল অংশ। নামে? এখানে এখানে এটা তাহলে অ্যাডজেক্টিভ ভাই। আমি বলছি যে এটা অবশ্যই আর্টিকেল হিসেবে আছে, কিন্তু আমরা বলছি কোন পার্টস অফ স্পিচ সেটা, বুঝছেন কিনা ভাই? Ad- এটা তো জি, অবশ্যই আর্টিকেল, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যখন পার্টস অফ স্পিচ এর মধ্যে ফেলতে যাব, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দেখব, তখন এটা কি? তাহলে এটা তখন অ্যাডজেক্টিভ। অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কেন? এই যে ভাই একটা সংখ্যা কলম আছে বোঝাইছে। আমার, হ্যাঁ, কলম গুড। একটা কলম নির্দেশ করছে হ্যাঁ, এটা একটি সংখ্যা। সংখ্যা বোঝাচ্ছে। এটা একটি কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা বুঝেন নাই এরকম কে আছেন? রাকিব ভাই, বোঝা গেছে এই জিনিসটা? রাকিব জি ভাই? ভাই, বুঝতে পারছি। জি জি। ওকে, আসিফ? জি ভাই, বুঝতে পারছি। ওকে, গ্রেট। আচ্ছা, একটু কথা বলতে হবে, রেসপন্স করতে হবে, হ্যাঁ? আ- আচ্ছা, ঠিক আছে। মিউট না করে একটু আনমিউট করে রেসপন্স করতে হবে। ওকে। আচ্ছা, এখন আসেন অ্যাডভার্ব। আচ্ছা ভাই, অ্যাডভার্ব কাকে বলে একটু বলেন তো কেউ একজন? যে সকল ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে। আহ, শুধু কি ভার্বকে মডিফাই করে? এটা তো অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে আচ্ছা। পারে। জি আমরা ভাই। আবার সহজভাবে, অ্যাডভার্ব নিজেও নিজেকে মডিফাই করে আবার। হ্যাঁ, সহজভাবে যখন কোনো সেন্টেন্সে কোন একটা বিষয় এমফাসাইজ করা বোঝায়, কি করা বোঝায়? এমফাসাইজ করা বা জোর এমফাসাইজ দেওয়া করা বোঝায়। বোঝায়, এমফাসাইজ বা বিশেষায়িত করা। বিশেষায়িত করা। গুড। যেমন হি ইজ, সরি, হি ইজ ভেরি অনেস্ট। এটা একটা সেন্টেন্স, রাইট? হি কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। হি হচ্ছে প্রোনাউন ফর্ম, প্রোনাউন। আচ্ছা, ইজ ভার্ব, ভার্ব। ভার্ব। অনেস্ট অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। গুড।
এখন কথা হচ্ছে ভেরিটা কি? ভেরিটা হচ্ছে ভেরিটা এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অনেস্টটাকে এমফাসাইজ করছে এখানে। অনেস্টিটাকে এমফাসাইজ করতেছে। আচ্ছা, আমি যদি এই এমফাসিস সেন্টেন্সটা বিশেষায়িত করছে। হি ইজ অনেস্ট শুধু এইটুক বলতাম, সেন্টেন্সটা হইতো না? জি ভাইয়া হতো। হতো। হয়তো, কিন্তু তবে আমি, বিশেষায়িত করা হতো না। হ্যাঁ, সেন্টেন্স হইতো এটা। এখন কথা হচ্ছে আমি যখন হি ইজ ভেরি অনেস্ট দিব, তখন আসলে পার্থক্য কোথায় হি ইজ অনেস্ট আর হি ইজ ভেরি অনেস্টের মধ্যে? একটা এমফাসাইজ করা একটা হয়েছে আর একটা হচ্ছে এমফাসাইজ করা হয়নি। ঠিক গুরুত্ব দেয়, আর একটা হচ্ছে নর্মালি বলা। আচ্ছা, তাহলে হি ইজ অনেস্ট এবং হি ইজ ভেরি অনেস্ট, এই দুইটার মধ্যে পার্থক্য ভেরি সিম্পল। একটা হচ্ছে হি ইজ ভেরি অনেস্ট মানে হচ্ছে তার অনেস্টিটাকে এমফাসাইজ করা হচ্ছে, আর হি ইজ অনেস্ট দেওয়া সেন্টেন্স হচ্ছে বা তার অনেস্টিটাকে বলা হচ্ছে যে হি ইজ অনেস্ট, সৎ। কিন্তু হি ইজ ভেরি অনেস্ট মানে হচ্ছে এমফাসাইজ করা হচ্ছে, ভেরি দিয়ে এমফাসাইজ। তার মানে এই অনেস্ট হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে এমফাসাইজ করছে বা মডিফাই করছে কে? ভেরি। তো ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার কিনা ভাই আপনারা? আর বুঝতে সমস্যা আছে? নেক্সট আমরা আসি প্রিপোজিশন। আচ্ছা, প্রি মানে কি? এই পূর্বে। মানে হয় পূর্বে। পজিশন, অবস্থান। অবস্থা। অবস্থান। প্রিপোজিশন এই নামটার মধ্যেই এটার অবস্থান সম্পর্কে একটা ধারণা দেয়া আছে। পূর্বে অবস্থান, কোথায় অবস্থান? পূর্বে অবস্থান। পূর্বে অবস্থান। যেমন হি গোস টু স্কুল, ঠিক আছে? এখন বলেন তো, এই এখানে প্রিপোজিশন কোনটা? একটু টুটা হচ্ছে প্রিপোজিশন। টুটা কোথায় বসেছে? নাউনের পূর্বে ভাই। নাউনের পূর্বে। তাহলে নাউনের পূর্বে। প্রিপোজিশন মানে কি, কিসের পূর্বে? নাউন বা নাউনের প্রোনাউনের পূর্বে। পূর্বে? নাউন বা প্রোনাউনের পুরনো পূর্বে প্রোনাউনের বলতে। পূর্বে। আচ্ছা, এখন আমরা একটু যদি দেখি প্রিপোজিশন কি কি আছে বলেন তো। অন, অফ, ফ্রম, আও, উইথ, আপ, পর, উইদিন, অ্যাবাভ, ওভার, বাই, টু, আর কি কি আছে কোন? ইনটু, ভাই অ্যাবাব। অর, ও অ্যাবাব তো আছে। ইন, অ্যাবাব, তারপর হচ্ছে ইন, ইনটু, বিটুইন। থ্রো, বিটুইন, হ্যাঁ, অ্যামাং, আছে না এগুলা? আর কি আছে? আচ্ছা, যাই হোক, তারপরে প্রিপোজিশন কোনগুলো আমরা চিনতে পারছি কিনা মোটামুটি? এগুলাকে প্রিপোজিশন বলে। আচ্ছা, কনজাংশন কি? হোয়াট ইজ কনজাংশন? দুইটা বাক্যকে যেটা একসঙ্গে যুক্ত করে তাকে কনজাংশন বলে। না ভাইয়া, বাক্যকে না। এটা বাক্য বা ওয়ার্ডকে হতে পারে, একাধিক ওয়ার্ড বা একাধিক বাক্যকে কি সংযুক্ত করতে পারে, বুঝছেন কিনা? যেমন হ্যাঁ। রহিম, করিম এন্ড জব্বার, তাই না? তাহলে এখানে কনজাংশন কোনটা? And আমরা এই যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এখানে কি দুইটা সেন্টেন্স না? হি ইজ পোর একটা সেন্টেন্স কিনা ভাই? হ্যাঁ, আবার হি ইজ অনেস্ট এটা এটা একটা সেন্টেন্স। দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে কি দিয়ে? বাট বাটটা কি? কনজাংশন। কনজাংশন। ওকে, এখন বলেন ইন্টারজেকশন কাকে বলে? যা দ্বারা বিস্ময় বিস্ময় বোঝায় এটা, তাকে ইন্টারজেকশন বলে। হ্যাঁ, গুড হয়েছে।
ওটা বিকজ ইউ লস্ট দ্য গেম। হ্যাঁ, মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো হোয়াটস দ্য রেজাল্ট অফ ইয়োর গেম, আপনাদের গেমের বা খেলার রেজাল্ট কি। আপনি বললেন যে আলাস উই লস্ট দ্য গেম। ধরেন আপনি উই লস্ট দ্য গেম এটা বললেনই না, এটা টোটাল বললেন না, শুধু বললেন আলাস। এটা দিয়ে রেজাল্ট বোঝা যায় না? রেজাল্ট বোঝা যায় কিনা? ভাই কথাটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে না। পুরোপুরি না, আপনি রেজাল্ট বুঝেন কিনা? জি। বা হ্যাঁ, এটা আপনি, দ্বারা বুঝতেছি যে কোনো কিছু। আপনাকে যদি বলা হয় যে হোয়াটস দ্য রেজাল্ট, আপনি বললেন যে হুররে, তো পরের সেন্টেন্স না বললেও অ্যান্সার বোঝা যায় না? জি ভাইয়া। এই যে পুরা সেন্টেন্স না বলেও যখন ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে পুরা সেন্টেন্সের এক্সপ্রেশনকে মিন করে, তখন সেটাকে ইন্টারজেকশন বোঝানো হয়। এটা বিস্ময় সূচক হতে পারে, আশ্চর্যজনক হতে পারে, হ্যাঁ, বা এরকম যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে যেমন আলাস, হুররে, হ্যাঁ, এগুলা। সো এগুলাকে ইন্টারজেকশন বলে। ভেরি সিম্পল বিষয়গুলো। এখন কথা হচ্ছে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আপনাদের কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। কারো কোনো বিষয় জানার আছে? এই 8 প্রকার কোনো সমস্যা? আচ্ছা, ওকে। এখন তাহলে আমি আপনাদেরকে কোশ্চেন করতে পারি নাকি? পারি কিনা? জি জি ভাইয়া। ভাই জি ভাইয়া। ভাই, প্রশ্ন করেন। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, বেলাল আইডি নামে বেলাল ভাই, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? জি ভাই, জি ভাই। ভাই একটু এটা বলেন কোনটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, দিসটা হচ্ছে প্রোনাউন, ইজ ভার্ব, দাটা অ্যাডজেক্টিভ, হুম, পেন নাউন, গুড। হুইচ কনজাংশন, আই প্রোনাউন, অ্যান্ড লস্ট হলো ভার্ব। ওকে, আচ্ছা, ওনার সবগুলো হয়েছে। এটা বলবেন হয়েছে কিনা, লস্ট বলবেন হচ্ছে আসিফ। সবগুলো হয়েছে কি? ভাই, ফুল শুনতে পারিনি ওনারটা ভাই। আমি বলবো এমনি। হ্যাঁ, আপনি আপনারটা বলেন, সমস্যা নেই। দিস ইজ দ্য পেন হুইচ আই লভ রিটার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি না ভাই আপনাকে। ভাই, ইজ ভার্ব, দা, ভাই সবগুলো হবে না ভাই। দা আর দিসটা আচ্ছা, কনফিউশনে পড়ছে। ইকরামুল ভাই শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ইকরামুল ভাই, বলেন তো এটা কোনটা কোন পার্টস অফ স্পিচ? জি ভাই, দিস হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, পেন হচ্ছে নাউন, হুইচ হচ্ছে প্রোনাউন, আই হচ্ছে নাউন, লস্ট হচ্ছে ভার্ব। গ্রেট। সবাই শুনতে পারছেন ভাইয়ের কথা? শুনতে পাচ্ছেন কিনা আপনারা জি। সবাই? ওকে, বুঝতে পারছেন আচ্ছা, কিনা? কোনো জি ভাই, বুঝতে জি সমস্যা ভাই, আছে? বুঝতে পারছি। হুম, না, আচ্ছা, হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলে এটাকে। কি প্রোনাউন রিলেটিভ বলে? প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ মানে এটার মধ্যে ওই যে আত্মীয়তা বা সম্পর্ক করা কোনো একটা কিছুকে বোঝায়, তাই না? কার সাথে সম্পর্ক করছে হুইচ, জানেন?
এই সেন্টেন্সে হুইসের পেনের সাথে, সম্পর্ক, পেনের সাথে। হ্যাঁ পেনের সাথে, পেন। গ্রেট। হুইসের সম্পর্ক কার সাথে? পেনের পেন। সাথে। যে দিস ইজ দ্য পেন, এটা সেই কলম। হুইস, যেটা, যেটা মানে কোনটা? কলমটা। যে, যেটা মানে কোনটা? কলমটা। আই লস্ট, আমি হারিয়ে ফেলেছিলাম। সো এটা হচ্ছে বিষয়। সো আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং লাগবে, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। আচ্ছা, ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ বলতে কি বোঝায়, কে পারবেন একটু বলেন তো? ভাই, অনেকগুলো শব্দগুচ্ছ একসাথে মিলে যদি একটা অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলে। এই আচ্ছা, অনেকগুলো আমি অন্যভাবে বলতে চাচ্ছি। হ্যাঁ ভাই প্লিজ। একগুচ্ছ শব্দ যা একটা শব্দের ন্যায় কাজ করে, তাকে ফ্রেজ বলতে পারি। আচ্ছা, আর কেউ? একটা শব্দের ন্যায় অর্থ প্রকাশ করে। আচ্ছা, আমরা একটু আজকে অন্যভাবে শেখার চেষ্টা করি, হ্যাঁ। দেখি আমরা একটু আমাদের মতো করে শিখতে পারি কিনা। সেটা হচ্ছে মানে কি, গ্রুপ অফ ওয়ার্ড মানে একগুচ্ছ শব্দ। একগুচ্ছ একগুচ্ছ শব্দ। শব্দ। একগুচ্ছ শব্দ। একটা সাবজেক্ট থাকতে পারে, কি থাকতে পারে? সাবজেক্ট। একটা কি থাকবে? মিনিং থাকবে। কি থাকবে? মিনিং। অ্যাবসেন্স অফ ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব, যেটাই বলে। তাহলে ফ্রেজের কন্ডিশন কয়টা বলেন তো? চারটা। কয়টা কন্ডিশন? চারটা। চারটা। প্রথমত, একগুচ্ছ শব্দ, একটি সাবজেক্ট থাকতে পারে, একটা মিনিং থাকতে হবে অবশ্যই, এবং কোনো ফিনিট ভার্ব থাকা যাবে না। কি থাকা যাবে না? ফিনিট ভার্ব থাকা যাবে না। ফিনিট ভার্ব থাকা যাবে না। অর্থাৎ যদি শুধু মিনিং থাকে কিন্তু ফিনিট ভার্ব আছে, সেটা ফ্রেজ হবে? বা একটা জি ভাই, ফাইনাইট আরেকবার বলেন। নাই কিন্তু মিনিংও নাই, সেটা ফ্রেজ হবে? হবে না। না। যেমন আমরা ছোট থেকেই এটা শিখেছি, বেড অফ রোজেস মানে কি? ফুলসজ্জা। বেড অফ রোজেস কি না, একটা এটা ফ্রেজ না? এখন বলেন তো, শুরুতে আসি, এটা কি একগুচ্ছ শব্দ না? জি। এ বেড একটা সাবজেক্ট আছে, আছে কিনা? কি হলো, কথা বলেন না যে? বুঝতেছেন না আপনারা জি আমার ভাই। কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আছে। আর বেড অফ রোজেস মানে ফুলসজ্জা, এটার কি মিনিং আছে? জি ভাই, মিনিং আছে। আচ্ছা, এখন বলেন তো, এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনো ভার্ব আছে কিনা, ফিনিট ভার্ব আছে? না ভাইয়া। আচ্ছা, অফ রোজেস আ বেড, এটাকে আমরা ফ্রেজ বলতে পারবো? না, না ভাইয়া, কেন বলেন তো? এটার এটা স্পেসিফিক টোটালি কোনো কোনো মিনিং অর্থ নেই। দাঁড়াচ্ছে না। এইটার পার্থক্যটা হচ্ছে এখানে কোনো মিনিং নেই, এখানে কোনো ফিনিট ভার্বও নেই, কোনো মিনিংও নেই। আবার এক গ্রুপ মানে একগুচ্ছ শব্দ আছে, এ বেড আমরা সাবজেক্টও বলতেও পারি, বা রোজেস যেটাকেই আমরা সাবজেক্ট বলি একটা রকম বলতে পারি, কিন্তু এটা ফ্রেজ বলার সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে কি নেই? মিনিং নেই। তাহলে ফ্রেজ হওয়ার জন্য এই চারটা কন্ডিশন ফিল আপ করে দেন ফ্রেজ হতে হবে। ঠিক আছে? অর্থাৎ শুধু একগুচ্ছ শব্দ হলেই হবে না, আবার একটা সাবজেক্ট থাকলেও হবে না, আবার সেখানে ফাইনাইট ভার্বের অ্যাবসেন্স থাকলেও হবে না,
সেখানে মিনিং থাকাটাও জরুরি। অর্থাৎ প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে। এখন বলেন তো ক্লজ বলতে কি বোঝায় ভাই? টু ক্লজ, ক্লোজ বলতে বোঝায় একটা বাক্যাংশ। ক্লজ বলতে কি বোঝায়? এখানে একটা সবকিছুই থাকবে মানে এখানে এগুলি এই চারটার মধ্যে হচ্ছে উপরে তিনটা তিনটা শর্ত ফিল আপ করবে এবং লাস্টেরটা যেটা সেটা ফাইনাইট ভার্বও থাকবে একটা। গ্রেট, এটাই কথা। মেইন বিষয়টা হচ্ছে এটা, এক গ্রুপ, গ্রুপ অফ ওয়ার্ড, রাইট? জি। একটা সাবজেক্ট থাকবে, কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট। এরপরে কি থাকবে? একটা মিনিংও থাকবে। আর কি থাকবে? একটা ফিনিট ভার্ব থাকবে বা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব। তাহলে কি বোঝা গেল এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় বলুন তো? জি, একটা ফাইনাইট ভার্ব থাকবে আর একটা থাকবে না। গ্রেট। তাহলে ফ্রেজে থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে না, আর ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে। থাকবে। এতদিন আমরা যেটা শিখেছি বা বলেছি যে বাক্যাংশ, ক্লজ বলতে বাক্যাংশ, এটা হচ্ছে আমাদের সব থেকে জীবনের মানে ভুল শেখাগুলোর একটা। এটা আপনারা এখন একটু ক্লিয়ার হবেন। হ্যাঁ, কিভাবে ক্লিয়ার হবেন আমরা একটু দেখি। বলেন তো, আই ইট রাইস, এটা কি? ক্লজ না ফ্রেজ? এটা ক্লজ। আচ্ছা, আমরা একটু মিলাই আমাদের চারটা কন্ডিশনের মধ্যে। গ্রুপ অফ ওয়ার্ড আছে এখানে, জি। সাবজেক্ট আছে আই, হ্যাঁ, আছে। আই ইট রাইস মানে আমি ভাত খাই, মিনিং আছে। আছে। ফিনিট ভার্ব, এটাও আছে, ইট। ইট আছে। গুড। তাহলে ইট আই ভার্ব। আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? দেখেন তো এটাকে আমরা একটা ক্লোজ বলতে। এটাকে আমরা ক্লজ বলতে পারবো? না। না ভাইয়া, এটার সমস্যা কোথায় ক্লজ বলতে না পারার? এখানে মিনিংটা হচ্ছে না। এখানে মিনিংটা হচ্ছে না, তাছাড়া বাকি তিনটা কন্ডিশন ফিল আপ হচ্ছে না। গ্রুপ জি অফ ভাইয়া। ওয়ার্ড, সাবজেক্ট আছে রাইস আমরা যদি ধরি, এরপরে ফিনিট ভার্ব ইট আছে, তাহলে না এটা কি শুধু মিনিং? আর উপরেরটা কি আছে? চারটা কন্ডিশনে ফিল আপ করছে না? জি। তো যার কারণে এটি একটি কি ক্লজ। আচ্ছা বলেন তো, এটা কি কোনো বাক্যের অংশ নাকি পুরো বাক্য? পুরো বাক্য। বাক্য। তাহলে কি আজকের পর থেকে কেউ যদি জিজ্ঞেস করে ক্লজ বলতে কি বোঝায়, আপনি বলবেন বাক্যের অংশ? না। এটা আর বলবেন না, ঠিক আছে ভাই? এখন আপনার কাছে জি কি ভাই। মনে হইতেছে, ক্লজ মানে কি বাক্যের অংশ? এই কথাটা বলা ঠিক কি ঠিক না? আপনারাই বলেন তো। ঠিক না না, ভাই? ক্লজটা প্রত্যেকটা ক্লজ তো আলাদা একটা স্বাধীন বাক্য হিসেবে হতে পারে। স্বাধীন বাক্য হতে পারে, গ্রেট। তো এটা কি কি শুধু ক্লজ বলতে একটি মানে বাক্যাংশ, এটা বলা যাবে না। আপনার কি ক্লিয়ার কিনা জিনিসটা? জি ভাই। তাহলে বাক্য আর ক্লসের মধ্যে কি কোনো পার্থক্য নাই? হ্যাঁ, আমরা ওইটা আসতেছি, একটু জাস্ট মিনিট ভাইয়া। হ্যাঁ, ওইটা আরো ক্লিয়ার হবে, আমরা এই কারণে এই জিনিসগুলো একটু শুরু থেকে শেখাচ্ছি। এইবার আসেন, বাট আপনারা একটু পরে আপনারাই বলবেন যে পার্থক্য আছে কি নাই। হ্যাঁ, এখন বলেন জি। ক্লজ কয় প্রকার ভাই? দুই প্রকার। হ্যাঁ, কয় প্রকার ক্লজ? দুই প্রকার, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তাই? আর একটা নাই? কই গেল আর একটা? আরেকটা। তিনটা: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লজ। ও কোঅর্ডিনেট আচ্ছা, ক্লজ। কোঅর্ডিনেট।
তাহলে ক্লজ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। ক্লিয়ার? কয় জি। প্রকার? 3। 3 প্রকার। এখন বলেন তো প্রিন্সিপাল ক্লজ কাকে বলে ভাই? কে বলবেন? যেসব ক্লোজ অন্য কোনো ক্লোজের উপর ডিপেন্ডেন্ট নয় এবং কারো দ্বারা যুক্তও হয় না, তাদেরকে প্রিন্সিপাল ক্লোজ বলে। আচ্ছা, নোটেড ফ্রম অ্যাডভান্স গাইড নাকি? আমরা তো ছোটবেলায় অ্যাডভান্স পড়েছি না সবাই? আমাদের সময় কিন্তু অ্যাডভান্স গাইড ছিল, আপনাদের সময় ছিল কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ ভাই। মনে আছে অ্যাডভান্স গাইড পড়তাম না আমরা গ্রামারে? জি। নবদূত, অ্যাডভান্স, এগুলোই তো পড়তাম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু আমাদের মতো করে শিখি, হ্যাঁ? যেহেতু আমরা আইএলটিএস এর প্রিপারেশন নিব, সো আমাদের মতো করে শেখার চেষ্টা করি। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেখানে একটি মাত্র সাবজেক্ট থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। কি বলেছি ভাই? আই একটি মাত্র। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আই ট্রাইস, আমরা যে উদাহরণটা এর আগেও দিলাম। বা যদি বলি হি গোজ টু স্কুল, গোজ টু স্কুল। এখন বলেন আই ট্রাইস, এখানে সাবজেক্ট কয়টা আছে, ফাইনাইট ভার্ব কয়টা আছে? এখানে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। কোনটা সাবজেক্ট কোনটা ফাইনাইট ভার্ব? সাবজেক্ট আই আর ফাইনাইট ভার্ব হচ্ছে ইট। ইট। ভাইয়ের কথার সাথে আপনারা কি সবাই একমত কিনা? আরাফাত ভাইয়ের সাথে আপনারা সবাই একমত কিনা ভাই? জি ভাই। ওকে। বুঝলি? এত হি গোজ টু স্কুল, এখানে কয়টা? এখানে সাবজেক্ট একটা, এখানে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব একটা, আর একটা একটা হচ্ছে সাবজেক্ট। আপনার না, আমি ইয়া শুধু ফাইনাইট কি ভার্ব আর বলে। সাবজেক্ট জিজ্ঞেস করেছি, আর অন্য কিছু না। আরাফাত ভাই। জি, এখানে ফাইনাইট ভার্ব একটা আর সাবজেক্ট একটা। গ্রেট। তাহলে এটাকে আমরা কি ক্লজ বলবো? এটাকে প্রিন্সিপাল ক্লজ বলবো আমরা। আচ্ছা, এখন আপনারা যেভাবে বলছিলেন যে কোনো কিছুর সাথে ডিপেন্ডেন্ট কিনা, বা বাক্যের কিছু পুরো অংশটা অর্থ প্রকাশ করে বা এরকম বিষয়গুলো, তো ওইভাবে করে আইডেন্টিফাই করা সহজ নাকি আপনি আমি যেভাবে বললাম এইভাবে করে আইডেন্টিফাই করা সহজ? কোনটা? এখন আপনার নিয়মটাই সহজ মূলত। আচ্ছা, তাহলে আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ বলবো। আচ্ছা, নেক্সট আমরা আসি সাবঅর্ডিনেট ক্লজ। কি আসবো? সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে বলেন তো যেখানে ভাই? একটা বলেন বলেন ভাই। যেখানে একাধিক সাবজেক্ট এবং ভার্ব থাকে এবং তারা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়, তাদেরকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। গ্রেট। অর্থাৎ আমরা যেটা বলবো যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেইগুলা, সহজ কথায়, যেখানে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে আরেকটি ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। সহজ করে বলেন, কি বললাম? একটি প্রিন্সিপাল ক্লজের সাথে আরেকটি ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়। এই একটু আগে আমরা যেই এক্সাম্পলটা এই আপনাদের আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচে শিখলাম যে দিস ইজ দা পেন which হুইচ আই I lost. লস্ট। Which আচ্ছা, দিস ইজ দা পেন, দেখেন তো এখানে এটা কোন ক্লজ? শুধু এইটুকু। এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লোজ। আবার আই লস্ট, এটা কোন ক্লজ? ওইটাও একটা প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ। ক্লজ। আচ্ছা, আর হুইচ? সাবঅর্ডিনেটিং কনজাংশন। হুইচ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা কি দেখলাম?
এই দুইটা প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট, এই দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে হুইচ দিয়ে, হুইচটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এতদিন আমরা যেটা শিখেছি যে যখন, কি শিখেছি এতদিন বলেন তো আপনারা, আপনারা কি শিখেছেন? সাবঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে? যখন একটি আমারটা ক্লজ শুনে নিজে নিজে বুঝলেন অর্থ ভাইয়া, প্রকাশ আমি করতে তো পারে জানি না, আর একটার একটা উপরে প্রিন্সিপাল ডিপেন্ড করতে ক্লাসের হয় অধীনে সামথিং। আর একটা ক্লাস ইয়ে থাকবে আর কি, অধীনস্থ থাকবে। আমি এইভাবে করছি আর কি। হ্যাঁ, অধীনস্থ থাকবে বা ডিপেন্ড করতে হয়, তাই না? বা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এরকমই তো নাকি? জি সো ওইটা এখন থেকে আর বলা যাবে না। এখন থেকে বলতে হবে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ বলে। সহজ কথা ভাই, ক্লিয়ার জিনিসটা? জি। এখন কথা হচ্ছে তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, কি কি? নোট নেন। আফটার, অলদো, অ্যাজ, অ্যাজ ইফ, এরপরে কি? ইভেন, ইফ, আর কি? দেন, লেস্ট, so that, then, that, till, until, less, unless, while, which, where, আর কি? wherever, আর কি কি আছে ভাই? হট, এটা হতে পারে, অর্থাৎ ডাব্লিউ After all the as হ্যাঁ, if. হ্যাঁ, এগুলা হতে পারে। সো এরকম সাবঅর্ডিনেটিং কনজাংশন এইগুলা, এইগুলা দিয়ে যখন দুইটা আলাদা ক্লজ যুক্ত হয় একসাথে হয় তখন সেটাকে একসাথে করে সাবঅর্ডিনেট ক্লজ বলে, সহজ কথায়। তাহলে এই পুরা সেন্টেন্সটা কোন ক্লজ? পুরাটা কোন ক্লজ ভাই? সাবঅর্ডিনেট ক্লোজ। এটা হচ্ছে এটা সাবঅর্ডিনেট, হচ্ছে সহজ কথায় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর সাথে আরো কিছু আছে। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটা আলাদা ক্লজ যুক্ত হয়, একটি ক্লজে রূপান্তরিত হয়, তখন সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, সহজ কথায়। এখন কথা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে একটু কেউ বলেন? যেমন আমরা এর আগে দেখলাম, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এটা তো আমরা ছোটবেলা থেকে এই এই এক্সাম্পল গুলা দেখতেছি না? আমি আপনাদেরকে এই এক্সাম্পল গুলাই নিয়েছি যাতে করে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে এক্সাম্পল গুলাতে সহজে বুঝতে পারি। দেখেন তো, হি ইজ পোর, এটা কি, কোন ক্লজ? এটা শুধু প্রিন্সিপাল ক্লাস। প্রিন্সিপাল ক্লজ। হি ইজ অনেস্ট, এটা, এটা একটা প্রিন্সিপাল এটা ক্লাস। এটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে মাঝখানে বারটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে হি ইজ পোর এটা একটি প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট এটি একটি প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন বাট অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা যুক্ত হয়েছে তখন এই টোটালটা কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লাস। কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি? তাহলে হচ্ছে দুটা প্রিন্সিপাল, সরি, দুইটা প্রিন্সিপাল ক্লজ But যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা দ্বারা যুক্ত প্রিন্সিপাল হয় ক্লাস তখন যখন সেটাকে কোঅর্ডিনেট কোঅর্ডিনেটিং ক্লজ বলে। কনজাংশন দ্বারা কোঅর্ডিনেটিং সম্মিলিত হয় তখন কনজাংশন হচ্ছে সেটাকে এন্ড বাট অর। তিনটা, শুধু তিনটা, এন্ড বাট অর, এই তিনটাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই তিন প্রকার ক্লজ আপনারা বুঝেন নাই?
কে, কোন ভাই আছেন একটু বলেন আমাকে। বুঝেন নাই কে আছেন? ওকে, আপনারা যেহেতু সবাই বুঝেছেন, থ্যাংক ইউ। তৈবুর রহমান ভাই, শুনতে পাচ্ছেন ভাই? জি। তৈবুর রহমান ভাই আমাকে একটু কোঅর্ডিনেটিং কনজাংশনটা একটু বুঝায়। কোঅর্ডিনেটিং কনজাংশন না কোঅর্ডিনেট ক্লজ, এটা কোনটা? হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজটা বলেন, ক্লজ, সরি। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ বলে, গ্রেট। আচ্ছা, তৈবুর রহমান ভাইয়ের আইডি, এটা আপনার মনে হয় হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অন্য কোনো নাম আছে নাকি? না না, এটাই। তৈবুর রহমান ভাই না? আচ্ছা আচ্ছা, ওকে। ও সরি, না ঠিক আছে, তৈব ভাই বুঝতে পারছি। আপনার মনে হয় সংক্ষেপে তৈব নাকি নাম? জি জি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ডোন্ট মাইন্ড প্লিজ, হ্যাঁ। আমি ওইটা ওই পুরো নামটা লেখাতে এই জন্য খেয়াল করতে পারি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে তুর্য ভাই, শুনতে পাচ্ছেন? তুর্য ভাই। জি ভাই, আমি শুনতে পাচ্ছি ভাই। ওকে ভাই, একটু আমাকে সাবঅর্ডিনেট ক্লজটা একটু বুঝিয়ে দেন তো ভাই। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেইটা যেটা দুইটি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট গ্রেট, ক্লজ। গ্রেট, গ্রেট। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? হচ্ছে ভাই এখানে আফটার অল দো হুইচ হোয়াট হোয়াট এভার ইট ইজ। গ্রেট। সো এখানে আমরা যেগুলা লিখে দিয়েছি এগুলাই হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? তাহলে ক্লজ নিয়ে কারো কোনো কথা বা জিজ্ঞাসা আছে? থাকলে করেন, আপনারা কিন্তু কেউ সংকোচ বোধ করবেন না ভাই। আমি আপনাদেরকে শেখাইতে আসছি, আপনারা শিখতে আসছেন। আপনারা যদি সংকোচ বোধ করে আমাকে কোনো কোশ্চেন না করেন, এটা আলটিমেটলি আপনাদের শেখার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে বা শিখতে পারবেন না। ঠিক আছে, যে কোনো কোশ্চেন আপনার করবেন, যে কোনো কোশ্চেন। তাহলে সবাই বুঝছেন কিনা, মানে বুঝছেন কিনা এটাও বলতে সমস্যা কিনা আপনাদের, সেটা বুঝতেছি না তো। জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে গ্রেট। এখন কথা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটাই হচ্ছে, আমরা যেটা জানি গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। কয় প্রকার? সিম্পল সেন্টেন্স। আমরা এগুলোর নাম শুনেছি, দেখেন তো সিম্পল সেন্টেন্সের। জি কমপ্লেক্স সেন্টেন্স নাম শুনেছি এটা। জি। আর এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটার নাম শুনেছি। কম্পাউন্ড। জি তার মানেটা কি? মানেটা হচ্ছে যেটা সিম্পল সেন্টেন্স সেটাই প্রিন্সিপাল ক্লজ, যেটা কমপ্লেক্স সেন্টেন্স সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কোঅর্ডিনেট ক্লজ সেটাই কম্পাউন্ড সেন্টেন্স। জিনিসটা ক্লিয়ার করতে পারলাম আমি? জি। কি ক্লিয়ার হইলেন একটু বলেন দেখি। যেটা সিম্পল সেন্টেন্স ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বা আর যেটা যেটা প্রিন্সিপাল ক্লজ সেটাই কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স, সহজ কথায়। যেটা সাবঅর্ডিনেট ক্লজ ওটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর ওকে। যেটা সাবঅর্ডিনেট, সরি। জি ভাই, তাহলে এর আগে ভাই কোশ্চেন করেছিলেন যে ক্লজ মানে কি আমরা একটি বাক্য বলতে পারবো কিনা। আচ্ছা, বলেন তো ভাই, ক্লজ মানে আমরা সেন্টেন্স বলতে পারবো? আপনারাই বলেন এবার ভাই। জি ভাই পারবো। জি ভাই, বলতে পারি। হ্যাঁ, তাহলে আমি যদি আপনাদেরকে এখন বলি সিম্পল সেন্টেন্স কাকে বলে, তো আপনারা কি বলবেন বলেন? যেটার একটা মাত্র যেখানে সাবজেক্ট থাকে, একটা মাত্র ফাইনাইট, একটা মাত্র ফিনিট সিম্পল ফাইনাইট। সেন্টেন্সে এখন একটি সংজ্ঞা মাত্র দিতে গেলে সাবজেক্ট। বলবো যে একটা একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে,
এখন আমি আপনাদেরকে বললাম কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলতে গেলে যেখানে দুটা দুটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা দুটার মাঝখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। গ্রেট। আবার কম্পাউন্ড সেন্টেন্সটাও একই ভাবে। তাহলে আমরা এট এ টাইমে দুইটা জিনিস শিখলাম এখানে। কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিস। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি একদম অনেস্টলি বলতেছি, আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার আগ পর্যন্ত এই মানে কমপ্লেক্স সেন্টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ক্লজ এবং সেন্টেন্স এই দুইটা যে সেম জিনিস, এটা আমি লোকেট করতে বা এটা ক্লিয়ার হইতে পারি নাই। আবার এই দুইটার মধ্যে যে সাদৃশ্যতা বা এই যে একটা সহজ করে শেখার যে বিষয়টা, এটাও আমি এতদিন শিখতে পারি নাই। অনেস্টলি আমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। আমি আইএলটিএস এর প্রিপারেশন নিতে এসে যখন এই গ্রামার গুলো নিয়ে আমি স্টাডি করেছি, তখন আমি এগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। এবং আমি আপনাদেরকে এতক্ষণ যেভাবে বললাম, এটা কিন্তু আমি কোনো বই থেকে পড়ে বলতে নাই। আমি যতটুকু স্টাডি করেছি সেই স্টাডির জায়গা থেকে আমি আমার কাছে যেটা সহজ মনে হয়েছে সেভাবেই আমি আপনাদেরকে পড়িয়েছি এবং দেখিয়েছি। তো জিনিসগুলা কি মানে কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা, সহজ হয়েছে আপনাদের জন্য? জি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন, রাইট? জি। ওকে। তাহলে আমরা আজকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, একটা জিনিস শিখেছি ফ্রেজ এবং ক্লজ এর মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে ক্লজ এবং সেন্টেন্স এর মধ্যে সামঞ্জস্যতা বা এই দুইটা আলাদা আলাদা কিভাবে হয়, কিভাবে লোকেট করতে হয়, আইডেন্টিফাই করতে হয় সেটা শিখেছি। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে কেন শেখালেন ভাইয়া আপনি? এই জিনিসগুলো আপনাদের আসলে লাগবে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা আইএলটিএস এর প্রত্যেকটা জায়গায় আপনার কাজে লাগবে, খুবই দরকার। দ্বিতীয়ত, আপনি যখন কোনো একটা সেন্টেন্স লিখতে যাবেন বা বলতে যাবেন, তখন এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আপনার লাগবে, ঠিক আছে? বা ক্লজের স্ট্রাকচার গুলো আপনাদের লাগবে, যার কারণে এটা আমরা শিখেছি। আজকের ওভারঅল এই ক্লাসটার উপরে কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আছে? ছোট্ট একটা কথা জিজ্ঞেস করার হ্যাঁ, ছিল। শিওর ভাইয়া। সেটা হচ্ছে যে আমরা তো ইন্টারমিডিয়েট বা ওই লেভেলে এইগুলো পড়ার জন্য যে রুলস গুলো পড়েছিলাম সেগুলো কি পড়ার দরকার আছে এর জন্য? মানে পিছনের এগুলো কি কোনো দরকার আছে কিনা? হ্যাঁ, আপনি এইগুলাকে আরো বৃহৎভাবে একটু রিভিশন দিতেই পারেন, সমস্যা নেই ভাইয়া। বুঝছেন কিনা? আপনি একটু রিভিশন দিতে পারেন, দিলে এটা আপনার জন্য আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? এবং আজকে আপনি শিওর থাকেন, আজকে এই ক্লাসটা করার পরে আপনি যখন ওই রুলস গুলো পড়তে যাবেন, তখন আপনার কাছে অনেক ক্লিয়ার লাগবে রুলস গুলা। মানে মনে হবে যে আপনি নিজেই এটা বলতেছেন বা লিখতেছেন, বিষয়টা এরকম একদম স্পষ্ট লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর আপনি যখন সেন্টেন্স পড়তে গেছেন, তখন সেন্টেন্সে ওখানের মধ্যে ক্লজ ছিল, যখন আপনি ক্লজ ছিল, ক্লজটা আসলে ক্লিয়ার না হয়ে আপনি জাস্ট ক্লজ পড়ে গেছেন, কিন্তু ক্লাসটা ক্লিয়ার ছিলেন না। ঠিক আছে? তো আজকে আশা করছি আপনাদের জিনিসগুলো এরকম আর কনফিউজিং লাগবে না, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়, যে আপনারা এই সেন্টেন্স, ক্লজ, হ্যাঁ, এগুলো আপনারা একবার রিভিশন দিতে পারেন। ঠিক আছে? আপনাদের গ্রামারের রুলস গুলো আর কি। ঠিক আছে? এই আর কি। ওকে, সো যদি আর কারো কোনো কথা না থাকে তাহলে আমরা শেষ করব। আজকে যেহেতু অলরেডি অনেকগুলো ফাংশন নিয়ে কথা বলেছি, এগুলো আপনারা একটু রিভাইজ দিবেন আপনাদের গ্রামার থেকে বা নিজ নিজ যে কোনো বই যার কাছে আছে সেখান থেকে একটু রিভাইজ দিবেন। জাস্ট ইট। নেক্সট দিনও আমাদের গ্রামারের ক্লাস হবে ইনশাল্লাহ। সো এরপরে আমরা আস্তে আস্তে আরো গ্রামার গুলো একটু ক্লিয়ার হলে দেন আমরা মেইন কোর্সের ক্লাসে
শুরু করবে ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে। আর যদি কারো কোনো কথা না থাকে তাহলে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আহ, সবাইকে ধন্যবাদ এবং শুক্রিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম।